গুড মর্নিং স্টুডেন্টস, বিবিজিএ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের দিনকার তোমাদেরকে নবম শ্রেণীর যে পাঠটা পড়াচ্ছিলাম, নবম শ্রেণীর যে চ্যাপ্টার, সেখানে আমাদের ছিল 4 নম্বর চ্যাপ্টার চলছিল এবং 4 নম্বর চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করেছিলাম। যে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, ভূমিরূপ গঠনকারী যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তাই তো? আজকের আমরা পড়ব সেই যে চ্যাপ্টারটার দ্বিতীয় পার্টটা, অর্থাৎ আমরা চ্যাপ্টারটার নাম ছিল বিভিন্ন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও বিভিন্ন ধরনের ভূমিরূপ। তো গঠনকারী প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা প্রথম পার্টে আলোচনা করেছি। আজকে সেকেন্ড পার্ট থেকে শুরু হবে সেই বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো সম্পর্কে। তবে এই সেকেন্ড পার্ট অর্থাৎ একটা পার্টে কিন্তু ভূমিরূপগুলোকে দেখানো সম্ভব হবে না। মোটামুটি পাহাড় পর্বত মালভূমি সমভূমি অনেক রকম জিনিস আছে এখানটায়। তো এগুলোকে আমরা কয়েকটা পার্টে কিন্তু আমরা এগুলোকে আলোচনা করব। তো আজকের সেকেন্ড পার্ট শুরু করছি যে বিভিন্ন প্রকারের ভূমিরূপ, অর্থাৎ কত ধরনের ভূমিরূপ তোমাদের এখানটায় আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, ভূমিরূপের উচ্চতা, ভূমিরূপের অবস্থান, ভূমিরূপের আকৃতি, তাদের বৈশিষ্ট্য, তাদের উৎপত্তি, সমস্ত কিছু ভিত্তির উপর ভিত্তি করে আমরা ভূমিরূপকে মূলত 3টে ভাগে ভাগ করে থাকি। ভূমিরূপকে মূলত আমরা কটা ভাগে ভাগ করে থাকি? 3টে ভাগে ভাগ করে থাকি। একটাকে বলে থাকি পর্বত বা পাহাড় পর্বত, যাকে যা কিছু বলতে পারো, ঠিক আছে, পর্বত। 2 নম্বর হচ্ছে কি? মালভূমি। আর 3 নম্বর হচ্ছে সমভূমি। এই 3টে ভূমিরূপ কিন্তু আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে যে মেন ভূমিরূপগুলোকে দেখতে পাচ্ছি আমরা, এই 3টে ভূমিরূপকে আমরা অলরেডি বুঝতে পারছি। আর এছাড়া কি আছে? এছাড়া আছে পর্বত, আলাদা করে একটা পর্বতের পাশাপাশি একটা জিনিস আছে, সেটা হচ্ছে পাহাড়, ঠিক আছে? তাহলে 3টে ভূমিরূপ মেন। এছাড়া আমরা পাহাড়টা সম্পর্কে একটু জেনে নেবো, আলোচনা করবো। দেখো, যদি আমরা মোটামুটি এটাকে যদি আমরা সমুদ্রপৃষ্ঠ ধরি, এই তরঙ্গায়িত ভূমিরূপ, এই যে দেখো, আমি যে জিনিসটা আঁকার চেষ্টা করছি অলরেডি, একটু কালিটা শেষ হয়ে গেছে, একটু দেখো, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সমুদ্রপৃষ্ঠ, ঠিক আছে? এটা আমাদের সমুদ্রপৃষ্ঠ, সি লেভেল, ঠিক আছে? এই সি লেভেল বা সমুদ্রপৃষ্ঠ। এই সমুদ্রপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত, কত? 300 মিটার উচ্চতা পর্যন্ত এই অঞ্চলটাকে আমরা বলে থাকি সমভূমি। তারপরে একটু উচ্চ মালভূমি 600 মিটার পর্যন্ত। তারপরে 900 মিটার বা 2.5 মিটারের নিচে থাকবে, সেটাকে আমরা বলে থাকি পাহাড় পর্বত। 600 মিটারের উপরে, 900 মিটারের নিচে, তখন তাকে আমরা বলি পাহাড়। গম্বুজ আকৃতির হবে, এরকম গম্বুজ আকৃতির, হ্যাঁ, খুব বেশি ঢাল হবে না, সেগুলোকে আমরা বলবো কি? পাহাড়। আর 900 মিটার বা 1000 মিটারের উপরে উঠতে চলে গেলে তাকে আমরা বলবো কি? পর্বত, ঠিক আছে? এটাকে আমরা বলছি কি? পাহাড়। এটাকে আমরা কি বলছি? মালভূমি। এটা হচ্ছে সমভূমি, ঠিক আছে? এখান থেকে একটা সমভূমি, এখান থেকে এটা হচ্ছে তোমার মালভূমির উদাহরণ। এই জায়গাটা, এখানে আমরা পাহাড় বলছি এটাকে, এবং এটাকে পর্বত বলছি। তাহলে ভূমিরূপের এই হচ্ছে উচ্চতার ভিত্তিতে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে, অর্থাৎ যে লেভেল আমাদের সমুদ্রের জলটা থাকছে, তার এভারেজ লেভেলটা, সেই এভারেজ লেভেল মানে হাই টাইড অ্যান্ড লো টাইড, মিডিলটাকে আমরা এভারেজ লেভেল বলি। সেই যে এভারেজ লেভেল, সেই সি লেভেল থেকে আমাদের 300 মিটার উচ্চতা পর্যন্ত তরঙ্গায়িত যে ভূমিরূপটা দেখতে পাবো, যেটা বিস্তীর্ণ তরঙ্গায়িত ভূমিরূপ, ঠিক আছে? মূলত সমতল প্রকৃতি হবে, তাকে আমরা সমভূমি বলে থাকবো। 300 মিটারের মধ্যে থাকবে, সমুদ্রস্থলের উচ্চতার বেশি হবে না সমভূমি। 300 থেকে মোটামুটি 600 মিটারের মধ্যে একটু খাড়া, তার পার্শ্ববর্তী বা প্রান্তবর্তী অঞ্চলটা খাড়া, কিন্তু অনেকটা উঁচু টাইপের হবে। 300 থেকে 600 মিটারের উপরে হবে। বোঝা গেছে? যেমন তোমার ধরো টেবিলের মতন দেখতে একটা জিনিসটা হবে। তুমি ধরো একটা মেঝেটা আছে, মেঝেটা তোমার সমভূমি। এই মেঝের মাঝখানে ধরো তুমি একটা চৌকি বা টেবিল তোমার দাঁড় করানো আছে, এটা তোমার হচ্ছে মালভূমি। মস্তকটা একটা চাপটা হবে, চারিদিকটা খাড়াই হবে এবং একটু উঁচু টাইপের হবে, সমভূমি থেকে অনেকটা উঁচু হবে, সেটাকে আমরা বলছি কি? মালভূমি। ক্লিয়ার পর্যন্ত? তারপরে যে পাহাড় বা এই মালভূমির মতনই অংশ, একটা বিস্তীর্ণ অংশ, তার মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা গম্বুজ আকৃতির একটা টিলা দেখা যাচ্ছে, অনুচ্চরের টিলা দেখতে পাচ্ছি, যার উচ্চতা হয়তো তোমার 700 বা 900 এরকম উচ্চতা দেখতে পাবো আমরা। এরকম ধরনের ভূমিরূপকে আমরা বলে থাকবো কি? পাহাড়। এটাকে গম্বুজ আকৃতির, ঢালটা খুব বেশি নয়, খুব খাঁড়ি ঢাল নয়, এরকম একটা মৃদু ঢাল দেখতে পাবো, গম্বুজ আকৃতির পাহাড় দেখতে পাবো। আর বিচ্ছিন্নভাবে অবস্থান করে, একটানা কিন্তু পাহাড়গুলো অবস্থান করবে না, ওকে? আর লাস্ট হচ্ছে পর্বত। পর্বত কি? একটা বিশাল খাঁড়ি ঢালযুক্ত, বিশাল সুউচ্চ বিন্দু, এরকম ধরনের ভূমিরূপকে আমরা বলে থাকি পর্বত। 1000 মিটারের বেশি উচ্চতা হবে, খাঁড়ায় ঢালযুক্ত হবে, বন্ধুর ভূপ্রকৃতি হবে, চড়াই উতরাই, বিভিন্ন রকমের শৃঙ্গ, বিভিন্ন রকমের উপত্যকা সেখানে দেখতে পাবো, সেগুলো একটানা অবস্থান করবে, তখন তাকে আমরা বলবো কি?
পর্বত। বুঝে গেল তো? তো চলো এই ভূমিরূপগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করবো। তোমাদের জাস্ট একটা বেসিক মানে আইডিয়া দিয়ে দিলাম বা বেসিক ধারণা দিয়ে দিলাম যে সমভূমি মালভূমি পাহাড় পর্বতের মধ্যে যে পার্থক্যটা কী কী। ক্লিয়ার হবে তো? মোটামুটি বুঝতে পেরেছো? চলো আমরা আজকে পড়বো এই পর্বত সম্পর্কে। পর্বত কয় প্রকার, কী কী পর্বত কাকে বলে, পর্বতের কী কী বৈশিষ্ট্য আছে, পাহাড়ের সাথে পর্বতের কী পার্থক্য ফারাকগুলো, সেগুলো আমরা আজকে আলোচনা করবো। তো দেখো পর্বত এবং পাহাড়, তাহলে কী বলছে? পর্বত আমরা কী বললাম যে 1000 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট। ঠিক আছে? আমাদের ভূপৃষ্ঠের উচ্চতাটা মানে সমুদ্র সি লেভেল থেকে এর উচ্চতাটা 1000 মানে খাড়ায় ঢাল যুক্ত হবে, এই ঢালটা খাড়াই হবে। ঠিক আছে? বা এরকম একটানা অবস্থান করবে, এরকম পর্বতটা এরকম সিংহ এরকম একটানা অবস্থান করবে, এরকম ধরনের কোনো একটা ভূমিরূপ একটানা অবস্থান করছে, যার উচ্চতম সিংহ দেখতে পাচ্ছি আমরা, এরকম ধরনের ভূমিরূপকে আমরা এক কথায় বলে থাকবো কি? পর্বত। বুঝতে পারলাম তো? এরকম ধরনের ভূমিরূপকে আমরা এক কথায় বলবো পর্বত। তাহলে পর্বত কাকে বলছে? দেখো মেন কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর, 1000 মিটার বা তার বেশি উচ্চতা বিশিষ্ট, খাড়া ঢালযুক্ত, সুউচ্চ শৃঙ্গ উপত্যকা সমন্বিত, এক ধরনের বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলকে আমরা বলে থাকি পর্বত, বা এবং বন্ধুর শিলাময় অংশকে আমরা বলে থাকি পর্বত। ভূপৃষ্ঠ ভূভাগে এটা অবস্থান করছে। আর পাহাড়টা কি বলছে? পাহাড়টা হচ্ছে কি দেখো, ঠিক মানে এরকম একটা গম্বুজ আকৃতির একটা ভূমিরূপ আমরা দেখতে পাচ্ছি, ওখানে এখানে একটা পাহাড় এরকম অবস্থান করছে, এখানে পাহাড় একটা অবস্থান করছে। তাহলে বিক্ষিপ্তভাবে এরকম ছোটো 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 গম্বুজ আকৃতি করে এই যে ঢালটা যতটা খাড়াই ঢাল দেখতে পাচ্ছি, এই ঢালটা কি ততটা খাড়াই? ততটা তো নয়, এই ঢালটা এতটা খাড়াই হবে না। এই যে আমরা উপত্যকা দেখতে পাবো, সুউচ্চ শৃঙ্গ একটা অবস্থান দেখতে পাচ্ছি, এর একটা অবস্থান দেখতে পাবো, বিক্ষিপ্ত অবস্থান করবে। এর মাথাটা কতটা সুচারু বা শৃঙ্গযুক্ত দেখতে পাচ্ছি, কতটা সুচারু দেখতে পাচ্ছি দেখো মাথাটা যে, কিন্তু মাথাটা হয়তো গম্বুজ প্রকৃতির হবে। এটাই হচ্ছে পাহাড়, যার উচ্চতা মোটামুটি 900 বা 1000 মিটারের মধ্যে থাকবে, 600 থেকে 900 মিটারের মধ্যে থাকবে। পর্বতগুলো 1000 মিটারের উপরে যাবে, যেমন হিমালয় পর্বত, আন্দিজ পর্বত, রকি পর্বত, আল্পস পর্বত, এগুলো সব পর্বতের উদাহরণ। কি রে? আর পাহাড়ের উদাহরণ কারা? এই যে মা ভাগ্নে পাহাড়, শুশুনিয়া পাহাড়, গড়জাট পাহাড়, বিভিন্ন রকম যে পাহাড়গুলো আমরা দেখতে পাই। আমার পুরুলিয়া বাঁকুড়া তোমাকে ঘুরতে গেছিলো, দেখেছো নিশ্চয়ই। পুরুলিয়া বাঁকুড়াতে বা তোমার হচ্ছে কি বীরভূমের ওখানে মা ভাগ্নে পাহাড়ের সমস্ত পাহাড়গুলো দেখেছো। শুশুনিয়া পাহাড় দেখে, অযোধ্যা পাহাড়, পাঞ্চেত পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, কত রকমের পাহাড়ের উদাহরণ আছে। তো এই হচ্ছে এবার তাহলে পাহাড় আর পর্বতের মধ্যে বেশি পার্থক্য হচ্ছে এইগুলো: ঢালের পার্থক্য, উচ্চতার পার্থক্য, শৃঙ্গ বা গম্বুজ আকৃতি, এর উপত্যকা আছে উপত্যকা নেই। ঠিক আছে? এরকম জিনিসগুলোকে আমরা বলতে হবে পাহাড় পর্বতের পার্থক্য। এবং তো বুঝতে পেরেছো? দেখো সংজ্ঞা যদি তুমি মুখস্থ করো, বৈশিষ্ট্য তুমি করতে পারবে। সংজ্ঞা থেকে কিন্তু তোমাদের বৈশিষ্ট্য হয়ে যাবে, আর বৈশিষ্ট্য থেকে তুমি কিন্তু পার্থক্য করতে পারবে। এই প্রশ্নগুলো তোমাদের পরে পাহাড় পর্বতের পার্থক্য 3 নম্বরের জন্য, বাজারও তোমার পড়তে পারে। পর্বতের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো, 2 নম্বরের জন্য পড়তে পারে, বা পাহাড়ের 4টি বৈশিষ্ট্য 2 নম্বর পড়তে পারে। হ্যাঁ, অনেকগুলো আছে, ঢাল, শৃঙ্গ, উচ্চতা, তোমার হচ্ছে কি একটানা অবস্থান করছে, নানা রকম জিনিস উপত্যকা দেখতে পাচ্ছি, এই সমস্ত জিনিসগুলো। ওকে, তো চলো পর্বত সংক্রান্ত আর কয়েকটা পরিভাষা সম্পর্কে আমরা জানবো। এই যে তোমাদেরকে এত বারবার বলছি যে শৃঙ্গ, উচ্চতা, উপত্যকা, এগুলো কি অ্যাকচুয়ালি। দেখো একটা পর্বত, আমরা শুধুমাত্র পর্বতকে আমরা বিভিন্ন রকম ভাবে দেখি। ঠিক আছে? সারা পৃথিবীতে যত রকম পর্বত আছে সব কিন্তু পর্বতগুলো একই রকম নয়। ঠিক আছে? তো যাই হোক, যখন আমরা পর্বত থেকে দেখবো, যখন আমরা এরকম একটানা অবস্থান করছে, এরকম একটা পর্বত একটানা অবস্থান করছে, তখন তাকে আমরা পর্বতমালা বা পর্বত শ্রেণী বলবো। পর্বতমালা একটানা অবস্থান করছে। ঠিক আছে? আর এদের এই যে মাথাটাকে দেখতে পাচ্ছি যে একটানা যে শৈল, এটাকে আমরা বলি শৈলশিরা। বুঝতে পেরেছো? তারপরে কী হবে, যখন বিভিন্ন দিক থেকে, এদিক থেকে একটা পর্বত আসবে, এদিক থেকে পর্বত যাবে, ওদিক থেকে পর্বত যাবে, তাহলে যখন একটা জায়গায় এসে বিভিন্ন পর্বত এক জায়গায় মিলিত হচ্ছে, বা একটা জায়গা থেকে যখন বিভিন্ন পর্বত চারিদিকে চলে যাচ্ছে, তাকে আমরা বলছি পর্বত গ্রন্থি। যে এমন একটা জায়গায় বিভিন্ন পর্বত বা অনেকগুলো পর্বত মিলিত হচ্ছে, বা যে জায়গা থেকে অনেকগুলো পর্বত বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, সেই অংশগুলোকে আমরা বলবো কি? পর্বত গ্রন্থি। আমাদের পৃথিবীর মধ্যভাগে, অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যভাগে, যাকে আমরা হার্ট অফ এশিয়াও বলে থাকি, সেখানে কিন্তু পামির গ্রন্থি বলে একটা গ্রন্থি আছে, এটা কিন্তু পর্বত গ্রন্থির উদাহরণ। পামির গ্রন্থি আছে। তা আমাদের এশিয়া মহাদেশের যদি পশ্চিম দিকে দেখা হয়, সেখানে আর্মেনীয় বলে একটা গ্রন্থি আছে, আর্মেনীয় পর্বত গ্রন্থি। আমাদের ভারতবর্ষে কিন্তু একটা পর্বত গ্রন্থি আছে, কোথায় জানো তো? নীলগিরি পর্বত, যেটা আমাদের একদম দক্ষিণ ভারতের দিকে আছে, নীলগিরি পর্বত। বুঝতে পারছো? একটা নীলগিরি পর্বত কিন্তু একটা পর্বতগ্রন্থির উদাহরণ। পশ্চিমঘাট পর্বত, যেহেতু পূর্বঘাট পর্বত, এই সমস্ত জিনিসগুলো এক জায়গায় এসে মিলিত হচ্ছে। পর্বত গ্রন্থি বুঝলে পর্বত শ্রেণী বুঝলে। পর্বত শৃঙ্গ কি?
পর্বত শৃঙ্গ হচ্ছে এই যে একটা পার্বত্য অঞ্চল, একটা পার্বত্য অঞ্চলের মধ্যে এই যে টপগুলো দেখতে পাচ্ছি এগুলো সব একটা শৃঙ্গ, এগুলো সব একটা শৃঙ্গ, এগুলো সব একটা শৃঙ্গ। আর এই শৃঙ্গগুলোর মধ্যে সব থেকে যেটা উচ্চতম হবে তাকে আমরা বলবো কি সর্বোচ্চ শৃঙ্গ। যেমন আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলের এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ, যেমন আমাদের কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কে গডিন আস্টিন বা K2। যেমন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তোমার হচ্ছে কি গুরু শিখর। তাহলে এরকম বিভিন্ন পর্বতের বিভিন্ন রকম সর্বোচ্চ শৃঙ্গ থাকে। ক্লিয়ার পর্যন্ত? উপত্যকা কাকে বলে না, দুটি পর্বত শৃঙ্গের ঠিক মাঝখানে এই যে অবনমিত অংশ দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি উপত্যকা, অর্থাৎ নিচু অংশকে আমরা বলে থাকি কি উপত্যকা। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, এই হচ্ছে গেল তাহলে মোটামুটি পর্বতের অবস্থান বা পর্বতের বৈশিষ্ট্য, পর্বতের বিভিন্ন পরিভাষাগুলো সম্পর্কে আমরা জানলে আমরা চলো এই পর্বতকে কতগুলো ভাগে ভাগ করে থাকি। পর্বতকে মূলত আমরা তাদের বৈশিষ্ট্য, তাদের উৎপত্তি, তাদের ঢাল সমস্ত জিনিসের উপর ভিত্তি করে পর্বতকে মূলত আমরা 4টে ভাগে ভাগ করে থাকি। আচ্ছা, এই সমভূমি মালভূমিগুলোকে মুছে দিলাম, ঠিক আছে? এগুলো আমি পরের দিন তোমাদের একটা পাঠ ধরে ধরে এবার পড়াবো, ঠিক আছে? তো বিভিন্ন প্রকার ভূমিরূপের মধ্যে আমরা পর্বতটাকে প্রথম শুরু করি। দেখো এই পর্বতকে আমরা আবার কভাগে ভাগ করছি, এই পর্বতকে আমরা আবার 4টে ভাগে ভাগ করছি, ঠিক আছে? এই পর্বতকে আমরা কভাগে ভাগ করছি, 4টে ভাগে ভাগ করবো, ওকে? এই পর্বতের যে 4টে ভাগ কী কী দেখো, পর্বতের প্রথম যে ভাগটা আমরা পড়বো, যে পর্বতের তাদের বৈশিষ্ট্য ভিত্তিতে তাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য, তাদের উৎপত্তি সমস্ত জিনিসের উপর ভিত্তি করে পর্বতকে আমরা 4টে ভাগে ভাগ করছি। প্রথম যেটা আমরা পড়বো হচ্ছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত বা যাকে আমরা বলে থাকি ভাঁজ পর্বত, ওকে? যাকে আমরা ভাঁজ পর্বতও বলে থাকি, ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত। তারপর একটা আছে স্তূপ পর্বত। কি বলবো? স্তূপ পর্বত, ঠিক আছে? স্তূপ পর্বতের উদাহরণ আছে আমাদের, সে সংজ্ঞা কী তৈরি হয়েছে সেগুলো আমরা পড়বো। স্তূপ পর্বত। তারপর আমরা পড়বো কি আগ্নেয় পর্বত, যাকে আমরা আবার বলে থাকি সঞ্চয়জাত পর্বতও বলে থাকি, সঞ্চয়জাত পর্বতও বলে থাকি আমরা, ঠিক আছে? আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ক্ষয়জাত পর্বত। কি বললাম? ক্ষয়জাত পর্বত। এই ক্ষয়জাত পর্বতের আর একটা নাম আছে অবশিষ্ট পর্বত। অবশিষ্ট পর্বত বলে থাকি আমরা অবশিষ্ট পর্বত, কারণ অবশিষ্ট হয় কি ক্ষয়তে ক্ষয়তে যে সমস্ত পর্বতগুলো অবশিষ্ট অবস্থায় পড়ে থাকে তাকে আমরা বলে থাকি অবশিষ্ট পর্বত। তাহলে এই 4টে ভাগে ভাগ করে থাকি আমরা পর্বতকে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে পর্বতের 4টে ভাগ কী কী বললাম? ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত এবং অবশিষ্ট পর্বত।